নমস্কার, আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি। আপনাদের সঙ্গে রয়েছে নিউজ নাও নিয়ে আমি জয়শ্রী। এই অনুষ্ঠানটি নিবেদন করছে বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট, বেঙ্গল গ্রুপ, উই মিট ইউর কেরিয়ার, লাভ লেজার হেয়ার অ্যান্ড স্কিন স্পা সালুন, কমপ্লিটলি ট্রিটমেন্ট উইথ সালুন ফর লেডিজ, গড়িয়াহাট ডোভেলেন, Orient Pest Solutions Private Limited, Pests are smart, we are smarter, Armenia, the taste you love, Calcutta Leather Complex Tanners Associations, we care for the environment. আসছে বিস্তারিত খবরে। রাজ্যসভায় কৃষি বিল পাশের প্রতিবাদে এবার সরব হলেন তৃণমূল ছাত্র পরিষদ। বুধবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে গান্ধী মূর্তি পাদদেশ পর্যন্ত তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে নেতৃত্ব দেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। ছাত্ররাই চিরদিন প্রতিবাদের ঝড় তোলে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ছাত্র পরিষদের প্রোডাক্ট। এখানে বসে আছে বৈশানর, সেও ছাত্র পরিষদে। তৃণমূলের নেতৃত্বে আজকে যারা এখানে সমবেত হয়ে কৃষি বিলের প্রতিবাদ করছেন, বিজেপির জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদ করছেন। আমরা একবার সব সময় মিছিল করেছি, লালবাজার কালাবাজার এক হয় ভুলো মাঠ, আর এখন মিছিল করতে হচ্ছে বিজেপি সরকার কালোবাজার এক হয় ভুলো মাঠ। আলু ডিকন্ট্রোল হয়ে যাচ্ছে, পেঁয়াজ ডিকন্ট্রোল হয়ে যাচ্ছে, চাল ডিকন্ট্রোল হয়ে যাচ্ছে। এককালে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের দর বিরুদ্ধে চিরকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সংগ্রাম করেছি। আজকে জীবনকে বিপন্ন করে, কৃষককে বিপন্ন করে, শ্রমিককে আজকে যে সংকটে দেশে এসছে, সেই সংকটের মুখে দাঁড়িয়ে সাহসী মুখ একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। আমি পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসকে, তৃণমূল ছাত্র পরিষদকে ধন্যবাদ জানাই। তারা অল্প সময়ের মধ্যে এই প্রতিবাদ নেমেছে, কিন্তু লাগাতার প্রতিবাদ হবে। শুধু সংখ্যা নয়, গণতন্ত্র সংখ্যার কথা যেমন বিশ্বাস করে, তেমনি গণতন্ত্র বিরোধী কণ্ঠস্বরকেও বিশ্বাস করে। বিরোধীদের দুর্মুষ করে, গণতন্ত্রকে হত্যা করে, কৃষকদেরকে দুর্ভিক্ষের মধ্যে ফেলে দিয়ে, সম্পত্তি একটার পর একটা বিক্রি করে দিয়ে যে অবস্থার সৃষ্টি হয়েছে, তার বিরুদ্ধে মুক্তির পথ একটাই, মানুষের সমবেত প্রতিবাদ। দেখুন, নরেন্দ্র মোদী শিল্পে হাত দিয়েছিলেন, ধ্বংস করেছেন। ব্যাংকিং এ হাত দিয়েছিলেন, ধ্বংস করেছেন। অর্থনীতিতে হাত দিয়েছিলেন, ধ্বংস করেছেন। আজকে মানুষের রান্নাঘরে নজর দিয়েছেন, কৃষকের জমিতে নজর দিয়েছেন। বামফ্রন্ট সরকার কৃষকের গায়ে হাত দিয়ে ইতিহাসের গায়ে হারিয়ে আছে, নরেন্দ্র মোদী হারিয়ে যাবেন। পরিবেশ রক্ষায় গুরুত্ব দিয়ে রাজ্যে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ 2 পরিবেশ বান্ধব প্রকল্পের শিলান্যাস করেছেন। নবান্নে অর্থমন্ত্রী অমিত মিত্র, চিফ সেক্রেটারি রাজীব সিনহা, আলাপন বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আজ এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি বানতলা চর্মনগরী দূষণ নিয়ন্ত্রণ প্রকল্প, দীঘা একটি 200 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করেন। ইউরোপের একাধিক দেশের সহযোগিতায় এই প্রকল্পগুলি বাস্তবায়িত হবে। শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, 6 মাস আগেই ডিসেম্বরে প্রকল্পের মৌ স্বাক্ষরিত হয়েছিল। করোনা পরিস্থিতির মধ্যেও অনবরত কাজ করে প্রকল্প বাস্তবায়নের দিকে এগোচ্ছে। এজন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে তিনি ধন্যবাদ জানান। মুখ্যমন্ত্রী বলেন, বানতলা চর্মনগরী বিশ্বের সেরা চর্ম শিল্প কেন্দ্রগুলির মধ্যে একটি। এখানে রাজ্য তো বটেই, ভিন রাজ্যে চর্ম শিল্পোদ্যোগীরাও বিনিয়োগ করছেন। সাড়া মিলেছে চেন্নাই, লখনৌ থেকে। তার দাবি, এই প্রকল্পে কমপক্ষে 5 লক্ষ কর্মসংস্থান হবে। জার্মানির একটি সংস্থা দীঘায় একটি 200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে। এর ফলে দূষণমুক্ত শক্তি পাবে রাজ্যবাসী, যা আগামীর জন্য তাৎপর্যপূর্ণ। এদিন ক্ষুদ্র ও মাঝারি শিল্পে পশ্চিমবঙ্গ দেশে প্রথম বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। I think everybody should get a lesson from this project that if there is a will, there is a way. Of course, Bengal, there is a way from my industry, from my small scale industry, from my leather industry and other industry, and the government. So both the sides, they are working together because they are happy. Ramesh Juneja and others are also there, leather industry and also Dalmia. Abhishek Dalmia is also there, I've seen him.
I think so, and the others also. How you are interested for this leather industry, Bantala, and it will be a model leather industry for all over the world, and it is the world best leather industrial situation, and lakhs of people will get the employment also, and I feel that MSME industry will be benefited from there, and whatever we have decided, more than 5 lakhs job will be created in leather industry itself in Bantala, and this will add a new employment opportunities. From the solar project in Midnapur, it is about 1200 crores, the projects, and here also the eco-friendly project. নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জোড়া শিল্পে শিল্পন্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে এই ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ইতালি, নেদারল্যান্ডস এবং জার্মানির অ্যাম্বাসেডররাও। বানতলা চর্মনগরীতে ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রজেক্ট ও পূর্ব মেদিনীপুরে 200 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বলেন, গত ডিসেম্বরে দীঘায় যে বিজনেস কনক্লেভ হয়েছিল সেখানে স্বাক্ষরিত হওয়া MOU বাস্তবায়িত হওয়া শুরু হয়ে গেল। ইচ্ছা থাকলে যে উপায় হয়, এটা তার উদাহরণ। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন এই দুই প্রকল্পে 3 মিলিয়ন ইউরো বিনিয়োগ হয়েছে। তার কথায় বাংলা আজকে MSME সেক্টরে দেশকে নেতৃত্ব দিচ্ছে। বাংলার ভিশন আছে, মিশন আছে, তাই অ্যাকশন হচ্ছে এবং রিয়াকশনও পাওয়া যাচ্ছে। এই দুটি প্রকল্পই পরিবেশ বান্ধব বলে জানিয়েছেন মমতা। তিনি বলেন, পৃথিবীকে বাঁচাতে, পাহাড়, সমুদ্র, নদীকে বাঁচাতে, সর্বোপরি মানব সভ্যতাকে বাঁচাতে পরিবেশের প্রতি আমাদের নজর দিতেই হবে। মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, বানতলায় যে চর্মনগরী গড়ে উঠছে তা পৃথিবীর সেরা। শুধু তপসিয়া বা রাজ্যের অন্য কোনো জায়গার চর্ম কারখানাগুলিই নয়, চেন্নাই, লখনৌয়ের প্রতিষ্ঠানও এখানে আসছে। লক্ষাধিক কর্মসংস্থান হবে বলেও দাবি করেন মমতা। এদিন ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে অর্থমন্ত্রীও এই দুই প্রকল্পকে রাজ্যের শিল্পায়নের ক্ষেত্রে অন্যতম পদক্ষেপ বলে দাবি করেন। বিভিন্ন দেশের অ্যাম্বাসেডররাও প্রশংসা করেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বের। যদিও এ নিয়ে বিরোধীরা বলছেন, তৃণমূলের জামানায় তোলাবাজি ছাড়া অন্য কোনো শিল্প টিকবে না, তাই রাজ্যে শিল্প আনার প্রাক শর্ত হল 21-এ তৃণমূলের বিদায় সুনিশ্চিত করা। বিজেপির এক মুখপাত্র বলেন, মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন রোজই শিলান্যাস করতেন, শেষমেশ সব শিলাতেই শ্যাওলা পড়ে গেছে। এক CPM নেতার কথায়, এই 9 বছরে মুখ্যমন্ত্রীকে কয়েকশো পুজো প্যান্ডেলের ফিতে কাটতে দেখেছি, কিন্তু একটাও কারখানার ফিতে কাটতে দেখিনি। শুধু রাজনীতি করার জন্য বলা নয়, বা অপপ্রচার করে কুৎসা রটনা করার জন্য বলা নয়। সত্যিকারের শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা, গ্রাম শহর মিলিয়ে ইন্ডাস্ট্রি, শিল্প, কৃষি সব নিয়ে কথা বলতে হয়। এবং গতকাল খুব আশ্চর্যজনকভাবে আমরা লক্ষ্য করলাম, সারা দেশবাসী যখন ফার্মার্স বিল নিয়ে ভোট চাওয়া হলো, ডিভিশন চাওয়া হলো, ডিভিশন না দিয়ে, যেহেতু বিজেপির মেম্বাররা প্রেজেন্ট ছিল না বা সংখ্যায় কম ছিল এবং অপোজিশন পার্টির সংখ্যায় বেশি ছিল, তাই নিজেরা নিজেদের ফয়দা লুটতে গিয়ে যে জঘন্য কায়দায় নিয়ম হচ্ছে, সংবিধান কোনো বিল পাশ করতে গেলে যদি কেউ ডিভিশন চাই, ডিভিশন দিতে বাধ্য। এটাই আমাদের সংবিধানের নিয়ম এবং এটাই আমাদের আইন, এটা আমাদের পার্লামেন্টের আইন, রুলস বুকও তাই বলে। কিন্তু কালকে বারবার করে ডিভিশন চাওয়া সত্ত্বেও ডিভিশন না দিয়ে ভয়েস ভোটের নাম করে গায়ে জোরে ফার্মার্সদের বুলডোজ করে, কৃষকদের সব ক্ষমতা কেড়ে নিয়ে, ক্ষেত মজদুরদের সব ক্ষমতা কেড়ে নিয়ে, সাধারণ মানুষ আজকে বাজারে পেঁয়াজ আলুর দাম কেন বাড়ছে? কারণ যখন প্যান্ডামিক চলেছিল তখন এই আইনটা অর্ডিন্যান্স করেছিল কেন্দ্রীয় সরকার। আগে যেমন আমরা বাজারে দাম বাড়লে আমরা রাজ্য সরকার সেটাকে নিয়ন্ত্রণ করতে পারতাম, কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স করে কি করেছে? চাষিরা তার নিজের জিনিস কোথায় বেচবে? কতগুলো ফরের জোরদার তাদের জন্ম দিয়েছে এরা, তারা চাষির সব জিনিস লুটে নেবে, ক্ষেতের সব জিনিস লুটে নেবে। এবং আমাদের এখানে যেমন বাংলায় আমরা জানি আমাদের ক্ষেত মজদুরদের সংখ্যারই বেশি, যাদের অনেকের 1 হেক্টর জমির থেকেও কম জমি আছে। এই মানুষগুলো একটা দুর্ভিক্ষের মধ্যে নিয়ে যাওয়া দেশকে। একদিকে তো মহামারী চলছে, প্যান্ডামিক করোনা, সেই প্যান্ডামিক করোনাকে ঠেকাতে পারলো না। আর একটা মহামারী, মহামারী, খাদ্য সংকট, সেই দুর্ভিক্ষ 43 সালের মন্বন্তরের কথা মনে পড়িয়ে দিচ্ছে। এবং এই দুর্ভিক্ষ নিয়ে আসার জন্য কেন্দ্রীয় সরকার দায়ী। তারা রাজ্যের সব ক্ষমতা কেড়ে নিয়ে
প্রত্যেকটা ক্ষেত্রে যেহেতু কিছু মেজরিটি আছে, মেজরিটি সব দলেরই আছে সব জায়গায়। স্বাধীনতার পরেও অনেক দল চলেছে, অনেক সরকার চলেছে, মেজরিটি নিয়েই চলেছে। মেজরিটি থাকা বলে এটা নয় যে গায়ের জোরে আমি যা ইচ্ছে তাই করবো, দেশটাকে বিক্রি করে দেবো, দেশটাকে লুটে নেব, গণতন্ত্রকে হত্যা করব, ফেডারেল স্ট্রাকচারকে বুলডোজ করব। সুতরাং আমি মনে করি যা ঘটেছে কাল, নিন্দা তো অবশ্যই। আমি শুনেছি তারা ডেরেক ডোলা সহ আরো 8 জন এমপিকে সাসপেন্ড করেই ক্ষান্ত হয়নি, নিন্দা প্রস্তাব দিয়েছে। আরে জনগণের কাজ করতে গেলে বিজেপি পার্টিকে নিন্দা প্রস্তাব নিল তাতে আমাদের কোনো যায় আসে না। আমরা মনে করি ফার্মারদের জন্য তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য পার্টিরা, অপোজিশন পার্টিরা ইউনাইটেড হয়ে যা করেছে ঠিক করেছে, এর জন্য আমরা গর্ববোধ করি। তাতে বিজেপি কাকে নিন্দা করলে আমাদের কোনো যায় আসে না। আজ সারা দেশের মানুষ তাদের ছিচি বলছে। আজকে সারা দেশের মানুষ যে কায়দায় ফার্মার্স বিল পাস করে ফার্মার্সের মুখের গ্রাস কেড়ে নেওয়া হয়েছে, কৃষকদের ক্ষেত কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে, কৃষকদের জমি কাউকে পাইয়ে দেওয়ার চক্রান্ত চলছে, জোরদার এবং কয়েকজন ভুইফোরকে দিয়ে আমার রাজ্যে আলু নেই পাঠিয়ে দিচ্ছে বাইরে, আমার রাজ্যে পেঁয়াজ নেই পাঠিয়ে দিচ্ছে বাইরে। আগে আমরা কন্ট্রোল করতাম যে রাজ্যে আলুটা থাকবে। আমরা কখনো কখনো চাষিরা যখন বিক্রি করতে পারতো না আমরা সাবসিডি দিতাম, আমরা এমনকি ট্রাকের ভাড়া দিয়েও বাইরে পাঠাতাম বিক্রি করতে, ট্রেনেও আমরা বগি বুক করে দিতাম, সারাক্ষণ আমরা এটা মনিটরিং করতাম। আজকে রাজ্যের সব ক্ষমতা কেড়ে নিয়ে, কৃষকদের সব ক্ষমতা কেড়ে নিয়ে, গরিব ক্ষেত মজদুরদের সব ক্ষমতা কেড়ে নিয়ে কয়েকটা ভুইফোর যোদ্ধাদের হাতে সমস্ত জমির মালিকানা দিয়ে দেওয়া হচ্ছে। মালিকানা মানে তাদের ক্ষমতা দিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে মনে রাখবেন সারা ভারতবর্ষে খুব দুর্দিন। স্যাটের কাছে ফের রাজ্য সরকারের ধাক্কা। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা মেটাতে সময়সীমা বেঁধে দিল স্যাট। যদিও এই রায়ের প্রেক্ষিতে ফের আদালতে যেতে পারে রাজ্য সরকার, এমনটাই মনে করছেন কর্মচারী সংগঠনের একাংশ। বুধবার রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল বা স্যাট মমতা সরকারকে আগামী 16 ডিসেম্বরের মধ্যে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে। যদিও আমি আগামী 21শে মে পর্যন্ত আমি চাই আমরা 21শে মে পর্যন্ত একটু সাবধানে চলবো, কারণ 49 ডেজ আপনাদের আমি আগেও বলেছি, এখনো বলছি যে আমাদের যারা সরকারি কর্মচারী, বিশেষ করে সব জায়গা বন্ধ রাখবে, সরকারি কর্মচারী বিশেষ করে তারা 25% কাজ করছে একদিন, আর একদিন 25% করছে অল্টারনেটিভ, এটাই আমরা করবো। স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ আছে, যেমন চলছে চলবে, কিন্তু বাদ বাকি জিনিসগুলো রিল্যাক্সেশন কোনটা দিলে মানসিক ক্ষতি হবে না আর কোনটা দিলে ক্ষতি হতে পারে সেটা ভেবে নিয়ে করতে হবে। আপনারা একটা জিনিস দেখেছেন, আমরা 100 দিনের কাজে ছাড় দিয়েছি, কিন্তু অনেক জায়গায় লেবার পাওয়া যাচ্ছে না। সুতরাং এইসব প্রবলেমও আছে। জুট ইন্ডাস্ট্রি কিছু কিছু জায়গায় আমরা ছাড় দিয়েছি, কারণ আমাদের ব্যাগ তৈরি করা জুটের আমাদের একটা স্কিল আছে, কিন্তু অনেক জুট ইন্ডাস্ট্রির শ্রমিকরা মাইনে পাচ্ছে না। এই কথাগুলো বলবে কি? এই কথাগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট যখন লকডাউন করছে, দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। চা বাগানের শ্রমিক যদি লকডাউন করার জন্য মাইনে না পায়, দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এবার 100 দিনের কাজের লোকেরা যদি দীর্ঘদিন লকডাউন করার পরে কাজ না পায়, তো তাদের ব্যাংকে একটা টাকা জমা দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং আনএমপ্লয়েড সেক্টর, স্টেটের উপরে প্রেশার দিতে হবে না, স্টেট টাকাটা পাবে কোথেকে? আজ পর্যন্ত কোনো টাকা পয়সা কোভিড অপারেশন ফাইট করার জন্য দেওয়া হচ্ছে না, তো কোথা থেকে করবে? আমরা তো বারবার বলছি স্টেটকে আরবিআই থেকে কম রেটে টাকা ধার নিতে দাও এই বিশেষ পরিস্থিতিতে। আমরা বলছি আমাদের যেটা জিএসটি, এই জিডিপি গ্রোথ যেটা আমরা বলছি আমাদের 6% যেটা 10 লাখ ক্রোর্স, এটা আমেরিকা যদি ইউজ করবে অ্যালাউ করে 10% জিডিপি গ্রোথে ফর কোভিড ডিজিজ ফাইট করা হয়েছে। ইউকে যদি 15% করে, জাপান যদি 20% করে, ইন্ডিয়া কেন অনলি ফর অ্যাবাউট 1%? টাকাটাও তো দিতে হবে। আপনারা ডিএ থেকে নিয়ে চলে যাচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদের। আমরা যদি এখানে 1 মাসে মাইনে কমাতাম, চিৎকার করতেন, চিল্লাতে শুরু করতেন। আমরা যদি মাইনে বন্ধ করতাম, আমরা টাকাটা পাবো কোথেকে? এবার আপনারা আমাকে বলুন, আপনারা ডিএ কেটে নিলেন কেন? সহজ উপায়, 20,000 কোটি টাকা নতুন প্রোগ্রাম তৈরি করার কি দরকার? সেই টাকাটা অ্যাডজাস্ট করুন না, তাহলে তো ডিএটা কাটতে হবে না, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদের ডিস্টার্ব করতে হয় না। তারপরে আরো কতগুলো প্রজেক্ট আছে যেগুলো শুধু শো অফ করবার জন্য হাজার হাজার কোটি টাকা রেখে দিয়েছে, সেই প্রজেক্টগুলোকে রিফর্মস করুন। স্টেটগুলো তো রিফর্মস করছে, আর স্টেটের হাতে রিফর্মস করবার ক্ষমতা কম, তার কারণ সবটা সেন্ট্রালি আপনারা স্পন্সর করেন। আরবিআইও আপনাদের হাতে টোটাল ফাইন্যান্স মিনিস্ট্রি, ব্যাংকও আপনাদের হাতে,
আপনারা এটাকে কন্ট্রোল করেন। আমরা অলরেডি মনে রাখতে হবে ওয়েস্ট বেঙ্গল অনেক রিফর্মস করেছি। আমাদের কতগুলো ডিপার্টমেন্ট দিবেদি আমরা মার্জার করেছি রিফর্মস করে। আমরা 65 থেকে अराउंड 50-48 এ এসেছি আমরা। তো কাকে রিফর্মস বল? আমরা ই গভর্নেন্স, ই টেন্ডারিং, ই রেভিনিউ সবকিছু আমরা চালু করেছি। এগুলোকে রিফর্মস বলে না, কি বলে? রিফর্মস মানে এটা যে একজনের মুখের খাবার কেড়ে নিয়ে আমি পুরো বড় বড় ভাষণ দেবো, এটা রিফর্মস নয়। যে রিফর্মসে মানুষের পেটের ভাত মারা যায় না তাকে রিফর্মস বলে। আমরা রিফর্মস করেছি, কিন্তু মনে রাখবেন একটা এমপ্লয়িজের চাকরি আমরা খাই। আজকে গরিব মানুষগুলো আমি তো মনে করি যারা আন্ডারগ্রাউন্ড সেক্টরে আছে, স্টেট পাবে কোথা থেকে টাকা? সেন্ট্রাল গভর্নমেন্টের প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া উচিত। তার কারণ এক মাস তারা লকডাউনে আছে, আরো এক মাস তারা পড়ে আছে। এই সেন্ট্রাল গভর্নমেন্ট একসময় অ্যানাউন্স করেছে 15 লাখ করে একটা অ্যাকাউন্টে দেওয়া হবে, লাইভলি অ্যানাউন্সমেন্ট থাকে। তো এমনিতেই অনেক টাকা উঠেছে, সেই টাকাটাও তো দিয়ে দিতে পারে। তাহলে অন্তত লকডাউনটা আর 2 মাস 3 মাস চললে কারো কোনো প্রবলেম হয় না। কিন্তু লকডাউনটা যতদিন চলবে লোকে খাবে কি? কোভিডকেও আমাকে রুখতে হবে, খেতেও হবে। আর শুধু ভয় দেখিয়ে, রোগটাকে বাড়িয়ে দিয়ে, ভয় দেখিয়ে মুখ বন্ধ করলে এটা সাইকোলজিক্যাল একটা এফেক্ট হয়। আমরা কোভিড রোগ ফাইট করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের প্রত্যেকটা গাইডলাইন্স মানব। চলতি বছরে কলেজ বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু হবে নভেম্বর থেকে। থাকবে না কোনো গরম বা শীতের ছুটি। ক্লাস হবে সপ্তাহে 6 দিন। স্পষ্টত একথা জানিয়ে দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। উচ্চশিক্ষার নতুন ক্যালেন্ডারে জানানো হয়েছে 2020-21 শিক্ষাবর্ষ 1 নভেম্বর শুরু হবে। তবে কোনো কারণে 2019-20 শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষ বা সেমিস্টারের ফল প্রকাশে দেরি হলে 1 নভেম্বরের বদলে 18 নভেম্বরেও ক্লাস শুরু করা যেতে পারে। কোথাও আসন ফাঁকা থেকে গেলে সেগুলি পূরণ করার জন্য ভর্তির শেষ তারিখ 30 নভেম্বর। ইউজিসি জানিয়েছে অনলাইন বা অফলাইন অথবা দুভাবেই ক্লাস নেওয়া যাবে। 2021 থেকে 22 শিক্ষাবর্ষ শুরু হবে 2021 সালের 30 আগস্ট। সময় এখন একটা বিরতির, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বেঙ্গল গ্রুপ 40 বছর ধরে মানুষের সেবায়। আমরা পাহারা দিই আপনার বাড়ি, অফিস, ফ্যাক্টরি। আমাদের কাছে পাবেন সিকিউরিটি গার্ড, সুপারভাইজার, হাউসকিপিং, ফিমেল গার্ড, ক্লার্ক, পিয়ন, নিরাপত্তারক্ষী, কেয়ারটেকার, ড্রাইভার, গার্ডেনার, গানম্যান। নিজের এবং প্রিয়জনের নিরাপত্তা নিশ্চিত করতে ফোন করুন 0332649796 অথবা 7044033346 এই নম্বরে। One of the leading hubs of manufacturing leather and finished goods in the world is Calcutta Leather Complex. Calcutta Leather Complex is Asia's largest leather complex. Look no further. Come to Calcutta Leather Complex. ভালো থাকুন, ভালো রাখুন। আপনার শরীরের পরিচর্যায় আসতে চলেছে ভালো থাকুন, ভালো রাখুন। লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সালন, গড়িয়াহাট, ডোভার লেনে। ভালো থাকুন, ভালো রাখুন। লা বেলেজার কর্ণধার মুনমুনগঞ্জ চৌধুরী এমনটাই মনে করেন। তাই এবার আপনাকে ভালো রাখতে ভালো থাকুন, ভালো রাখুন। লা বেলেজা হেয়ার অ্যান্ড স্কিন স্পা সালন, গড়িয়াহাট, ডোভার লেনে। হেল্পলাইন নম্বর 9831010107। লা বেলেজা, ভালো থাকুন, ভালো রাখুন। ফিরে এলাম বিরতির পর।
আসবো পরবর্তী খবরে। এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পথে হেঁটেই স্নাতক চূড়ান্ত বর্ষ এবং চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষার 2 ঘন্টা সময়সীমা বেঁধে দিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। জানানো হয়েছে আগের সিদ্ধান্ত অনুযায়ী ওপেন বুক বা এমসিকিউ পদ্ধতিতে 40 নম্বরে পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে প্র্যাকটিক্যাল পরীক্ষার বিষয়ে বিশদে তথ্য দেওয়া থাকবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। যাদের থিওরি পেপার রয়েছে তাদের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য। কাশ্মীরে ফের মাথা গলানোর চেষ্টা করল তুরস্ক, পাল্টা দিল ভারতও। রাষ্ট্রসংঘের সভায় তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, দক্ষিণ এশিয়ার শান্তি ও সুস্থিতির সঙ্গে জড়িয়ে রয়েছে কাশ্মীর ইস্যু। আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান করা উচিত। রাষ্ট্রসংঘে আইনের আওতায় আমরা কাশ্মীর সমস্যা সমাধানের পক্ষে। কাশ্মীরের মানুষও শান্তি চায়। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের ওই মন্তব্যের পরই এর পাল্টা জবাব দেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি.এস. ত্রিমূর্তি। টুইটারে তিনি লেখেন, জম্মু ও কাশ্মীর নিয়ে প্রেসিডেন্ট এরদোগানের মন্তব্য শুনেছি। এই ধরনের মন্তব্য ভারতের একেবারে নিজস্ব ব্যাপারে হস্তক্ষেপ করার শামিল। অন্য কোনো দেশের সার্বভৌমত্বকে সম্মান করতে শেখা উচিত তুরস্কের। পাশাপাশি নিজেদের দেশের নীতি কী হবে তাও ঠিক করা উচিত। আজ হুগলি জেলার সিঙ্গুরের বিধায়ক এবং রাজ্যের কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেচারামবাবু ঘোষণা করেন আগামী শুক্রবার গান্ধী মূর্তির পাদদেশে অর্থাৎ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেলা 11টা থেকে বিকেল 4:30 পর্যন্ত অবস্থান বিক্ষোভে বসবেন রাজ্যের কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক বেচারাম মান্না মহাশয়। তার নেতৃত্বে কয়েক হাজার কৃষক মজুর। কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে হবে এই অবস্থান বিক্ষোভ কেন্দ্রের বিরুদ্ধে। এবার পশ্চিমবঙ্গ কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের ডাকে সারা রাজ্যের প্রতিটি ব্লকে এবং কিষাণ বাজার, হাট, জনবহুল এলাকায় মিছিল, অবস্থান, পথসভার মধ্য দিয়ে কেন্দ্রের জনবিরোধী কৃষি বিলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। তার সাথে সাথে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী শুক্রবার গান্ধী মূর্তির পাদদেশে বেলা 11টা থেকে 5টা পর্যন্ত আমরা অবস্থান বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে বিজেপির এই কালা আইনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ সংগঠিত করব। হুগলি থেকে অমল চ্যাটার্জির রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। হাট বসাকে কেন্দ্র করে পুনরায় উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার শান্তিপুর। সূত্রের খবর, নদিয়ার শান্তিপুর গোডাউন পাড়া এলাকায় একটি মাঠে বেআইনিভাবে হাট বসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষদের সঙ্গে বিবাদ চলছিল সমাজবিরোধী গোষ্ঠীর। অভিযোগ, ওই মাঠে হাট বসায় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয়দের। বুধবার পুনরায় হাট বসলে বিরোধিতা করেন মহিলারা। এরপরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। সকাল থেকেই চাপা উত্তেজনা এলাকায়। বৈঠক তো হয়েছিল আগের দিনকে, কি আজকে কি হলো আবার? আজকে ওরা আবার জোর জবরদস্তি প্রশাসনের সঙ্গে যে কথা হয়েছে, প্রশাসন বলছে আমাদের ডিমার্কেশন করবে। ডিমার্কেশন না করে তো ওরা বসতে পারে না। ওরা তাও জোর জবরদস্তি উইদাউট ডিমার্কেশন ওরা বসতে আসছে। আমরা সেটাই মানা করেছি যে ডিমার্কেশন হয়নি, তোমরা এখন বসো না। এইটা আমরা কেন বলেছি? জোর জবরদস্তি একটা মেয়ের জামা ছিঁড়ে দিয়ে তাকে মানে উলঙ্গ করে দিয়েছে। বাধ্য হয়ে আর নাক মুখ তো খিচে রক্ত বার করে দিয়েছে। এই বাচ্চাগুলোর মাকে মেরে এমনভাবে মেরেছে, ভদ্রবেলা বলি করতে জানি না ভবিষ্যতে কি হবে। আমরা বাধ্য হয়ে ওকে হসপিটালে নিয়ে গেলাম। এখন কি চাইছেন আপনারা? আমরা যেটা চাইছি আমাদের একটাই, মাঠ থাকবে। এই এত অশান্তি যতক্ষণ আমরা পোয়াচ্ছি, আমরা মাঠকে কিছুতেই আমরা দখল হতে দেবো না। আমরা দেবো না। প্রশাসন দাঁড়িয়ে থেকে যদি আজকে আমাদের মার খাওয়াতে পারে, আমরা কিছুতেই আমরা এই মাঠকে আর কিছু মরে গেলেও আমরা এই মাঠ আর কিছু করতে দেবো না। পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে গরু পাচারকারীদের বিরুদ্ধে সিবিআই এর ম্যারাথন অভিযান। সূত্রের খবর, তদন্তে উঠে এসেছে একাধিক বিএসএফ অফিসারের নাম। সকাল থেকে অভিযান চলছে রাজারহাট, সল্টলেক, তপসিয়ার পাশাপাশি মুর্শিদাবাদের বহরমপুরে, লালগোলায়। এর পাশাপাশি রয়েছে শিলিগুড়িও। প্রাইমারিলি সিবিআই এর কাছে বেশ কয়েকটা নাম উঠে এসেছে। তাদের মধ্যে একজন সতীশ কুমার, সল্টলেক বিজে ব্লকে তার বাড়ি। ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। সল্টলেক থেকে শাকিল মোস্তাকের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। সময় এখন একটা বিরতির, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। নমস্কার, 24 আওয়ার্স টিভি সবার পাশে সব সময়। আমরা আপনাদের পাশে সব সময় ছিলাম, আছি এবং থাকবো। আমরা অনবদ্য মানুষের জন্য কাজ করি। তাই তো আজকে আপনার কাছে আমি আপনার এরিয়ায় যে কোনো রকম সমস্যা আমাদেরকে জানান। আপনার এরিয়ায় আপনার প্রমোটার বাড়ি দেওয়ার নামে আপনার সাথে ছলনা করছে। আপনার এরিয়ায় রাস্তাঘাটের অবস্থা বেহাল, আপনি সঠিকভাবে জল পাচ্ছেন না, আপনি আপনার কাউন্সিলরকে জানিয়েও কোনো ফল পাচ্ছেন না, বা আপনার এরিয়াতে আপনি সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না। যে কোনো সমস্যা আপনি জানাতে পারেন আমাদের।
নিচে দেওয়া ফোন নাম্বারে সরাসরি ফোন করে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমরা অবশ্যই আপনার কথা তুলে ধরবো প্রশাসনের কাছে। 24 আওয়ার্স টিভি, সবার কাজে সব সময়। ফিরে এলাম বিরতির পর, আসবো পরবর্তী খবরে। বন্ধ বার্ন স্ট্যান্ডার্ড কারখানা, গেটের সামনে পানীয় জল ও পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের দাবিতে শ্রমিক আবাসন পরিবারের পক্ষ থেকে বিক্ষোভে সামিল। আবাসনের বসবাসকারী শ্রমিক পরিবারের সদস্যরা জানিয়েছেন, কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেলেও বকেয়া সংক্রান্ত মামলা চলছে, অথচ সংস্থার পক্ষ থেকে তাদের প্রতি অমানবিক আচরণ করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে পানীয় জল সরবরাহের পাইপলাইন ফেটে গেলেও তা সংস্কারের ব্যবস্থা করা হচ্ছে না, ফলে দুদিন ধরে তারা পানীয় জল থেকে বঞ্চিত। পাশাপাশি সংস্থার পক্ষ থেকে দেশ জুড়ে চলা করোনা পরিস্থিতিতেও তাদের মাত্র রাত 8টা থেকে ভোর 4টে পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ দেওয়া হচ্ছে, বাকি সময় তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকছেন। এই বিষয়ে তারা সংস্থার ম্যানেজমেন্টের কাছে বারবার আবেদন করেও কোনো সমাধান হয়নি, তাই তারা বিক্ষোভে সামিল। সমাধান না হলে বৃহত্তর আন্দোলন করবেন এমনটাও বলা হচ্ছে। আসানসোল থেকে সুভাষ ঘড়ুইয়ের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। ছেলে মেয়েদের পড়াশোনা হচ্ছে না, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, বুড়োরা অসুস্থ হয়ে পড়ছে। আগে আমাদের 6টার থেকে লাইট দিচ্ছিল আমাদের রিকোয়েস্টে, তারপর সেটা কেটে 8টায় করা হয়েছে। এখন আমার 9টা, 15, 20 আমরা মানতে চাই না। আর জলটা কেন কেটে দিবে? জল কিসের? তোমাদের অসুবিধা হয়েছে, পাইপ ফেটেছে, কেন সারানো হয় না? আমরা জল পাচ্ছি না কেন? এইসব বদমাইশিগুলো ওয়াগেন কারখানা করবে। কতদিন ধরে জল পাচ্ছেন না? জল 2 দিন ধরে, 2 দিন। কারা কাটছে? কারা কাটছে সেটা কারখানা লোকরাই জানবে, যারা ভেতরে আছে। পাইপ ফেটে গেছে, তো पाइप साराना है नहीं क्या नो? 2 दिन से हम लोग का पानी नहीं है, बहुत हम लोग को परेशानी है पानी का। हम लोग का लाइन बिजली हम लोग को देखिए पहले 6 बजे देता था, 6 से 8 हो गया, 8 से भी 9 कर दिया। बच्चा लोग 9 से 5 बजे घूमने करना, सब बच्चा का तबीयत खराब हो रहा, बूढ़ा मानुस कहाँ रहेगा? इतना गर्म में एकदम परेशान हो गया। पढ़ाई साल भर का पढ़ाई, ऑनलाइन भी पढ़ाई होगा तो कितना होगा? चार्ज रहेगा मोबाइल में तब ऑनलाइन पढ़ाई होगा। কালিয়াচক 3 নম্বর ব্লকের অন্তর্গত বীরনগর উচ্চ বিদ্যালয় কালিয়াচক 3 নম্বর ব্লকের গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত দুস্থ ব্যক্তিদের মধ্যে মালদা জেলা পরিষদ কর্তৃক ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসুম নূর, জেলা পরিষদের সহ সভাধিপতি চন্দনা সরকার সহ অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানে 250টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী, প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, লবণ, সরষের তেল, সয়াবিন, চিনি, বিস্কিট, মিল্ক পাউডার তুলে দেওয়া হয়। বর্তমানে যেভাবে উগ্র সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে উঠেছে, প্রত্যেকটা মুহূর্তে একটা বিশেষ ধর্মকে টার্গেট করে সমাজে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে শুধুমাত্র দাড়ি এবং টুপি পরার অপরাধে। আগামী দিনে যদি হিন্দু, ব্রাহ্মণ, খ্রিস্টান ধর্মগুরু, মুসলিম ধর্মগুরুদের উপর আঘাত নেমে আসে, গোটা দেশে রক্তের বন্যা বয়ে যাবে। এখন থেকে কেন্দ্রীয় সরকার বা স্থানীয় প্রশাসন লাগাম না ধরলে কিন্তু কেউ ঠেকাতে পারবে না সেই দিন। ইসলামে জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেভাবে গোটা দেশে ইসলামের ওপর আঘাত নেমে আসছে তা মেনে নেওয়া যায় না। বিকাশ দুবেকে তো কেউ বলে না হিন্দু সন্ত্রাসবাদী, তবে শুধুমাত্র মুসলিম অপরাধীর বেলায় কেন বলা হয় মুসলিম জঙ্গি? আজ কেন্দ্রের বিজেপি সরকারকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন ফুরফুরা শরীফ আঞ্জুমান জামাত উলেমার সর্বভারতীয় সম্পাদক সানাউল্লাহ সিদ্দিকী। হাওড়া ডোমজুর বানিয়ারা শাখা কমিটির উদ্যোগে একটি রক্তদান শিবির ও শীত বস্ত্র বিতরণের মঞ্চ থেকে তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন। বললেন, দেশের মানুষকে মূল বিষয় থেকে নজর ঘোরানোর জন্য সুশান্ত সিং রাজপুতের মতো ঘটনা নিয়ে দড়ি টানাটানি চলছে। দেশের জিডিপি যখন মাইনাসে নেমে যাচ্ছে, তখন সীমান্তে নকল যুদ্ধ খেলা চলছে। এদিন সংগঠনের বানিয়ারা শাখা কমিটির উদ্যোগে রক্তদান শিবিরে 150 জন রক্তদান করেন। 100 জন দুস্থকে কম্বল উপহার দেওয়া হয়। বানিয়ারা আঞ্জুমানে জামিয়াতুল উলামা শাখা কমিটির পক্ষ থেকে এই কঠিন পরিস্থিতিতে যে করোনা নামক ভাইরাস গোটা পৃথিবীর গ্রাস করে রেখেছে, যে সময় ব্লাডের খুব ক্রাইসিস, ব্লাড খুবই প্রয়োজন, মানুষ ব্লাডের জন্য ব্লাড ব্যাংকে গিয়ে ধর্নায় দিচ্ছে, হাহাকার করে গেছে। সে সমস্ত চিন্তাভাবনা নিয়ে আঞ্জুমানে জামিয়াতুল উলামা বানিয়ারা শাখা কমিটির পক্ষ থেকে আমরা ব্লাড ডোনেশন আমরা ক্যাম্প করেছি, আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই কঠিন পরিস্থিতির দিকে লক্ষ্য আমরা আঞ্জুমানে জামিয়াতুল উলামার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন শাখা কমিটির দ্বারা বিগত বছর এবং তার বেশ কয়েক বছর ধরে, বিগত 6-7 বছর ধরে আমরা এই সমস্ত কর্মগুলো বাংলার বিভিন্ন জায়গায় আমরা করে আসছি। কেন্দ্র সরকারের ভূমিকা তো দেশের মানুষ কিছুই দেখতে পাচ্ছে না। জিডিপি নিচুই নেমে গেছে, -23.9 নেমে গেছে। তারপরও আমার দেশে যেটা একটা মূল দাঁড়িয়েছে ধর্মের বিভাজন, ধর্মের অশান্তি। তারপরও আমরা এই সমস্ত বিষয় অসহায় গরিবদের দিকে তাকিয়ে আমরা আজকে বস্ত্র বিতরণ করছি, যেটা আমরা লকডাউনে আঞ্জুমানে জামিয়াতুল উলামার বিভিন্ন শাখা কমিটির দ্বারা আমরা করেছি। বানিয়ারা শাখা কমিটি, আমাদের উত্তর চব্বিশ
বর্ধমান, হাওড়া, হুগলি বিভিন্ন জেলায় আমরা করেছি। এমনকি 17-18 এপ্রিল আমরা বারাসাতে এই লকডাউনের মধ্যে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি এবং কম বেশি 100 জন মতন মানুষ সেখানে যোগদান করে ব্লাড সেখানে আমরা দিয়েছি। আমাদের এখানে বানিয়াড়া শাখা কমিটির উদ্যোগে, আঞ্জুমানে জামিয়াতে উলামা শাখা কমিটির উদ্যোগে এই বানিয়াড়াতে আজকে এই লকডাউনের মধ্যেও করোনা ভাইরাসকে উপেক্ষা করে এখানে কিছু কম বেশি 100 জনের ঊর্ধ্বে রক্তদান, যারা রক্ত ডোনার রয়েছেন, এবং ইতিমধ্যে 60 জনের রক্ত দেওয়া হয়ে গেছে, আরও 40 থেকে 50 জন বাকি রয়েছে। এবং পাশাপাশি এখানে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠান বিগত মাস কয়েক আগে হয়েছে, আবারও আজকে কিছু কম বেশি 200-র উপরে আজকে বস্ত্র বিতরণ করা হবে ইনশাআল্লাহ। হাওড়া থেকে সমীর পাত্র, দেবাশিস গুছাইতের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে উঠে এসেছে মাদকযোগে যে বলিউড তারকাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে রয়েছেন সারা আলী খান, দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর ও রকুল প্রীত। এবার বলিউডের এই 4 অভিনেত্রীকে সমন পাঠানো হলো নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে। আগামী 3 দিনের মধ্যেই অভিনেত্রীদের হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। এবার খুব শীঘ্রই বলিউডের এই 4 নায়িকাকে তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করবে এনসিবি। বলিউডের নানা মহলের আশঙ্কা এই কাণ্ডে উঠে আসতে পারে আরও বেশ কয়েকজন তারকার নাম। বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। আবুধাবিতে প্রথম ম্যাচেই নাইটদের সামনে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল অভিযান শুরুর আগেই শাহরুখ খানের দলকে চাঙ্গা করতে আগাম শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি লেখেন, 2020 সালে ভারতের স্পিরিট হলো করবো, লড়বো, জিতবো। মাঠে ঘাম ঝরিয়ে যুদ্ধ করছে সবাই, আর একদল চ্যাম্পিয়নরা বুধবার মাঠে নামবে। আবার ঘরে আনন্দ নিয়ে এসো। আমি KKRকে শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা আমার প্রিয় শাহরুখ খানকে, কারণ তারা আইপিএল অভিযান শুরু করছে। এখনকার মতো নিউজ নাও এই পর্যন্তই। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।